এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ সান্ধ্যকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। প্রত্যেক বুধবার ঠিক এই সময় অর্থাৎ সন্ধ্যে 7টায় আমরা আপনাদের সামনে হাজির হব আপনাদের দরবারে নানা রকম বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। ইতিমধ্যে এই অনুষ্ঠানটা অবশ্য আমরা আগে বেলা 2টোর সময় করতাম, কিন্তু যা গরম এই দাবদাহে আপনাদের সুবিধার জন্য আমরা এই অনুষ্ঠানটা এখন করছি সন্ধ্যে 7টায় প্রতি বুধবার। এই অনুষ্ঠানে আমাদের দুর্গাপুর বা তার চারপাশের বা আমাদের পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সমাজ সংস্থা বা অনেক সময় ব্যক্তি মানুষও যারা মানুষকে নানা ধরনের পরিষেবা দিচ্ছেন। কেউ হয়তো কোনো একটা হেমোফিলিয়া বা থ্যালাসেমিয়া অসুখ নিয়ে দীর্ঘকাল ধরে কাজ করে চলেছেন, কোনো সংস্থা সাফাই কর্মচারীদের ভালো মন্দ নিয়ে কাজ করছেন যাতে তাদের অনেকটা সুবিধা পাওয়া যায়। কেউ হয়তো নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করছে, নানা ধরনের কাজকর্ম চলছে। আমরা সকলের খবর রাখি না, আমরা চাই আমাদের দর্শকদের সঙ্গে এই সমস্ত সংস্থা এবং মানুষজনের সঙ্গে আলাপ পরিচয় করে দিতে, এবং একই সঙ্গে চাই ধরুন আমাদের দর্শকদের মধ্যে কেউ তারা কোনো একটা কাজে হয়তো একটু উৎসাহী, কিন্তু কারা করছেন জানেন না, কিভাবে তাদের সঙ্গে যুক্ত হবেন সেটা জানেন না। আমরা সেই সুযোগটা দর্শকদের করে দিই যারা উৎসাহী থাকেন বিভিন্ন সামাজিক কাজকর্মের জন্য। বিভিন্ন সামাজিক কাজকর্ম এই অঞ্চলে কারা করছে, কিভাবে করছে, তাদের সঙ্গে কী করে যোগাযোগ করবেন সেসব খবর আমরা দেবো। আজকের অনুষ্ঠান শুরুর আগে অবশ্য সত্যি কথা বলতে গিয়ে মনটা অত্যন্ত বিক্ষিপ্ত রয়েছে। কাশ্মীরে যা কাণ্ড হয়ে গেল, আমরা গভীরভাবে আমরা শোক জানাচ্ছি এবং খুব মন খারাপ। বিশেষ করে একজন আমাদের দুর্গাপুরের বাসিন্দা, তিনিও তাকে মেরে ফেলা হয়েছে সেখানে, সেই জন্য মনটা সত্যি খুব খারাপ। কিন্তু মন খারাপের মধ্যে দিয়ে কাজকর্ম তো করতেই হয়, এবং আপনাদের সঙ্গে আপনাদের দরবারে এই বিষয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়টা অনেক চোখের আড়ালে কিন্তু একটা নিয়মিত কাজ হয়ে চলেছে, সেটা আমরা দেখেছেন। আমরা বলছি দেশজ ক্রীড়া কাবাডি। আমাদের ফুটবল, ক্রিকেট এইসবতে নিয়ে হইচই অনেক কিছু হয়, কিন্তু কাবাডি খেলা নিয়ে যেটা একান্তভাবে আমাদের ভারতীয় খেলা, দেশজ খেলা, গ্রামাঞ্চলের খেলা, সেই খেলাটা ইদানিং অবশ্য অনেকটা জনপ্রিয় হচ্ছে, সেসব কথা আমরা আসবো। এই কাবাডি খেলা আমাদের এই অঞ্চলে পশ্চিম বর্ধমান জেলায় বা দুর্গাপুরে কীরকম প্রসার হচ্ছে, কিভাবে কি হচ্ছে, এই সব নিয়ে আমরা আলোচনা করব। সেই জন্য আজকে আমাদের অতিথি আছেন পশ্চিম বর্ধমান জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক আশিস কুমার সেন। আশিস, অনেক অনেক ধন্যবাদ, তুমি এসছো আমাদের স্টুডিওতে। আজকে আমরা অনেক কিছু জানবো কাবাডি বিষয়ে। তো আমাদের দর্শকেরা হয়তো জানেন, তবুও আরেকবার বলে দিই যে এই যে কাবাডি বহু পুরনো খেলা। আমরা ইতিহাস ঘেঁটে দেখতে পাচ্ছি বুদ্ধদেবের সময় কাবাডি খেলা হতো, এবং মহাভারতের একটা অতি বিখ্যাত কাহিনী যেটা আমরা অভিমন্যু আর সপ্তরথীর কথায় জানি। অনেকে বলেন যে তারই পরম্পরা হিসাবে বোধহয় এই কাবাডি খেলা এসছে, কেননা কাবাডি খেলায় এখনও এক এক দলে 7 জন করে থাকেন কোর্টে, এবং একজন আক্রমণকারী বা রেডার বলে যান। তো সব মানে যেন যেভাবে অভিমন্যু প্রবেশ করেন সেই ওই সপ্তরথীর মধ্যে ওই চক্রবুহে, এবং সেখানে 7 জনের বিরুদ্ধে লড়াই করে জেতার চেষ্টা করেছেন, পারেননি অন্য কথা। কিন্তু বুদ্ধদেবের আমলে যে কাবাডি খেলা হতো সেটা যুদ্ধ নয়, সেটা প্রতিযোগিতামূলক, তার প্রমাণ আমাদের আছে। তবে আজকের যে আধুনিক কাবাডি খেলা, এটাও কিন্তু 1920-21 সাল থেকেই আছে। এসব কথা আমরা শুনবো আশিসের কাছে। এবং আমাদের বিশেষ করে বলবো, আমাদের যে প্রথম এশিয়ান গেমস হয়েছিল
ভারতবর্ষে 1951 সালে, সেটা প্রথম এশিয়ান গেমস ভারতবর্ষেই হয়েছিল, তারপরে হয় 1982-তে। সেই 1951 সালে এশিয়ান গেমসে কাবাডি খেলা শুরু, মানে একটা প্রদর্শনী হিসাবে, খেলা হিসাবে দেখানো হয়। পরে 82 সালেও সেটা হয়। পরবর্তী ক্ষেত্রে 1990 থেকে তো এশিয়ান গেমসের নিয়মিত খেলার যেগুলো থাকে তার মধ্যে কাবাডিও একটা আছে। কাবাডি এখন বিশ্বকাপ হয় এবং পৃথিবীর 32টা দেশ এখন কাবাডিতে অংশ নিচ্ছে। এবং ভারতবর্ষে বলতে গেলে কাবাডি যদি নতুন করে আধুনিক কাবাডি প্রবর্তক বলে কাউকে ধরতে হয়, আমরা সেটা বলি হরজিৎ ব্রাড বলে পাঞ্জাবের এক ভদ্রলোক, মিলিটারিতে চাকরি করতেন। তিনি এই কাবাডি নিয়ে আমাদের বিদেশে 1932 সালে গেছিলেন। এবং একটা অসমর্থিত খবর পাওয়া যায় যে 1936 সালের বার্লিন অলিম্পিকেও নাকি একটা প্রদর্শনী হিসাবে এই কাবাডি খেলা হয়েছিল। সঠিক নয়, কিন্তু সেসব কথা থাকছে, দেশ বিদেশের কথা। আমরা বলছি দুর্গাপুর নিয়ে বলি বা পশ্চিম বর্ধমান নিয়ে বলি। আশিস, সর্বভারতীয় ক্ষেত্রে আমরা হরজিৎ ব্রাডের নাম বললাম। দুর্গাপুরে কাবাডির প্রচলন প্রথম কে করেন? দুর্গাপুরে প্রথম কাবাডির প্রচলন করেন স্বর্গীয় নিখিল রঞ্জন ঘোষ। ওনার হাত ধরে আমরা দুর্গাপুর এবং বর্ধমান জেলায় আমরা কাবাডির প্রচলন শুরু করি। তো নিখিলবাবু কি আমাদের এখানে চাকরি করতেন কারখানায়? নিখিলবাবু দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করতেন। এমনি একসময় প্রথম যখন শুরু করেন তখন ফোর্স ডিপার্টমেন্টে ছিলেন। যে কোনো কারণে হোক ফোর্স ডিপার্টমেন্ট থেকে তিনি এসএমএসে যান। ওই এসএমএসে কঠিন পরিশ্রমের মধ্যে দিয়েও, তখনকার দিনে এত স্কুটার মোটরসাইকেল ছিল না, উনি সাইকেলে করে করে সারা পশ্চিম বর্ধমানের জেলা শুরু করেন এবং কনিষ্ক মাঠ থেকে শুরু করেন। ওইখানেই উনি প্রতিষ্ঠা করেন কাবাডি অ্যাসোসিয়েশন এবং কাবাডি সাব ডিভিশন এবং কাবাডি ক্লাব। এবং লাবণ্যদার হাত ধরে কনিষ্ক কাবাডি ক্লাব তৈরি হয়। এবং পরেশ গোস্বামী ছিলেন তখনকার দিনে বর্ধমান জেলার। একটা কথা বলি, নিখিলবাবুর কাবাডি অ্যাসোসিয়েশন শুরু করার খবরটা আমাদের কাছে একটা ভালো খবর। এই আমাদের আশেপাশে এই মানে কারখানার শহরগুলো বাদ দিলে আমরাই গ্রামে কিন্তু কাবাডি খেলার প্রচলনটা অনেক আগে থেকে ছিল। সেখান থেকে ছেলেরাও কি এই নিখিলবাবুর সংযোগে এই দুর্গাপুরে কাবাডি খেলা? নিখিলবাবুর সময় থেকেই প্রচলন শুরু হয়। মানে প্রথম আমাদের রুরাল বেঙ্গলে দুর্গাপুরের থেকে 3টি ছেলে গেছিলেন, সিদ্ধার্থ ব্যানার্জি, জয়দেব গোস্বামী এবং হাসান আলী। তার মধ্যে হাসান আলী চান্স পায় এবং রুরাল বেঙ্গল খেলে আসে। মানে বেঙ্গলের প্রতিনিধিত্ব করেছিলেন হাসান আলী, আমাদের দুর্গাপুরের ছেলে, আমরাই গ্রামের না, পানাগড় গ্রামের। পানাগড়ে খুব ভালো টিম ছিল কাবাডির। কিন্তু আমি যেটা জানতে চাইছি, ধরো আমাদের স্টিল প্ল্যান্ট স্পোর্টস বোর্ডের তাদের যে ইন্টার স্টিল কাবাডি প্রতিযোগিতাগুলো হতো, দুর্গাপুরে কাবাডির জনপ্রিয় করার জন্য সেই ধরনের প্রতিযোগিতাগুলো খুব কাজে দেয়নি? হ্যাঁ, আমাদের এরপরে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের লোক নিয়োগ হয় 1980, 81, 82 সালে। সেই সময় আমাদের কিছু প্লেয়ার এখান থেকে রিক্রুটমেন্ট হয়, বাইরে থেকেও রিক্রুটমেন্ট। অ্যারো স্টিলে যেমন রিক্রুটমেন্ট হয়, অদিত ধর, তপনচন্দ্র, দিব্যেন্দু, পরিমল দাস এবং জয়দেব সরকার, এরা সবাই 1980 সালে কাবাডি, এবং ওরা কনিষ্ক কাবাডি ক্লাবে খেলতে আসতো। তখন খেলতে আসতো। দুর্গাপুরে রমরমা, অদিত ধর রমরমা কামিয়ে গেছে, করে তারপরে উনি 80 সালে খেলতে আসেন। দুর্গাপুরে কাবাডি খেলা শুরু হয় 1972-73 থেকে, এবং 76 সালে সেটা রূপ পায় এবং সেই রূপের মাধ্যমে এবং প্রতিষ্ঠা করে। এবং দুর্গাপুর কেন, বর্ধমান জেলায় কাবাডি তখন থেকেই শুরু হয় এবং সূত্রপাত তখন। এখন অনেকেই কাবাডি করে বা অনেকেই আরও কাবাডি এসছে। আমরা এই গ্রামে উনি ঘোষদার পরেই জুলফিকার আলী, এবং ওখানে এখনও 15 জন। এখন যা অবস্থা, এখন তো ওখানে 30টা টিম হয়ে যাবে, এত কাবাডি। বাচ্চা ছেলে থেকে ছোটো ছেলে, জেন্টস ছেলেদের। পানাগড়ে একসময় ছিল, আগে প্রথম নিখিলদার আমল থেকে ওখানে আমরাই কাবাডি অ্যাসোসিয়েশন ছিল, আমরাই কাবাডি অ্যাসোসিয়েশনের মাধ্যমে। এখন ওখানে আমরাই কাবাডি অ্যাসোসিয়েশনটা ছোটো করে এখন ওখানে অনেক ক্লাব হয়েছে এবং অনেক প্রতিভাবান প্লেয়ার উঠছে। কাজ নেই তো, তারা বিভিন্ন জায়গায় কাজ পাচ্ছে না, তার ফলে বিভিন্ন জায়গায় কাজ ছেড়ে আবার প্লেয়ার উঠছে। এবং পানাগড় অ্যাসোসিয়েশন ছিল, পানাগড় কাবাডি অ্যাসোসিয়েশন এখন উঠে গেছে, ওখানে ছেলেমেয়েরা উঠছে। এখন ওখানে
সৈয়দ রহমত আলী ওখানে টিম করছেন, উনি টিমের মাধ্যমে আসছেন। ওখানে আমার পশ্চিম বর্ধমান জেলায় এখন আমরা আসার পরে নিখিলদার পরে দীপক চ্যাটার্জির পরে অজিত ধরের পরে কিছুদিন চলার পরে বর্ধমান ডিস্ট্রিক্ট ছিল, তখন অমরদার মাধ্যম দিয়ে বর্ধমান ডিস্ট্রিক্ট চলতে থাকে। তারপরে 1916 সালে হঠাৎ পশ্চিম বর্ধমান ভাগ হয় সুব্রত মুখার্জি তখন নেতৃত্বে, এবং স্টেটে সুব্রত মুখার্জি তখন একেপা ইউনিট তৈরি করে। ওই ইউনিটের মাধ্যমে আমরা পশ্চিম বর্ধমান তৈরি করি, এবং ওই পশ্চিম বর্ধমানকে আমরা পরিচালনার জন্য আমরা একেপাই দুর্গাপুর ইউনিট, মানে দুর্গাপুর সাব ডিভিশন, একেপাই পানাগড় ইউনিট, পানাগড় অ্যাসোসিয়েশন, একেপাই আসানসোল ইউনিট, আসানসোল সাব ডিভিশন, একেপাই রানীগঞ্জ ইউনিট, এইভাবে আমরা 5টা ইউনিট তৈরি করি, এবং সেই ইউনিট এখনও চলছে। এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি, এবং আমরা কাবাডিকে প্রসারের জন্য সমস্ত খেলোয়াড় এবং অফিসিয়াল সমস্ত পশ্চিম বর্ধমান জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের মাধ্যমেই আছে এবং খেলে যায়। দুর্ভাগ্য আমরা 3-4 বছর ধরে প্লেয়ারদের ন্যাশনাল করাতে পারছি না। আমাদের আরেকটা গোষ্ঠী একেফআই থেকে বেরিয়ে গিয়ে বেঙ্গল অ্যামেচার কাবাডি ফেডারেশন হয়েছে, সেখানে তারা ন্যাশনাল করছে। আমরা বিগত 2 বছর ধরে সিদ্ধান্ত নিয়েছি যে আমি যে ডিস্ট্রিক্ট সেক্রেটারি হিসেবে আমার ইউনিটে সন্দীপ গোস্বামী আছে, সাদেক আলী আছে, রিঙ্কু আছে, আরও আমার 25 জন কমিটি আছে। আমার প্রেসিডেন্ট অরবিন্দ মুখার্জি আছে, খালেদ হোসেন আছে, কামরুদ্দিন আছে, এরা সব কমিটির মেম্বার, এবং রেফারিজ বোর্ড আমার আন্ডারে। রেফারিজ বোর্ডের মাধ্যমে আমরা খেলাধুলা পরিচালনা করি। রেফারিজ বোর্ডের কনভেনার সন্দীপ গোস্বামী আছে। এবং না, আমি একটা কথা বলি আশিস, এতগুলো নাম পরপর বললে না সব আমাদের মাথায় থাকবে না, আমাদের একটু ধীরে ধীরে চলতে হবে। আমি যেটা বলছি যে ধরো একটা দিন হচ্ছে নিখিলবাবু প্রথমে দুর্গাপুরে যদি কাবাডির প্রচলন করা হয় সেটা নিখিলবাবু করলেন। পরবর্তী ক্ষেত্রে প্রধানত ইস্পাত কর্তৃপক্ষে যে প্রতিযোগিতাগুলো হতো স্টিল প্ল্যান্ট, তার ফলে অনেকটাই জনপ্রিয় হয়, এবং কাবাডি খেলোয়াড় হিসাবে কিন্তু অ্যালো স্টিল প্ল্যান্ট বা ডিএসপিতে বা অন্য কারখানায় রিক্রুটমেন্ট শুরু হয়। এবং তুমি কয়েকটা নাম বললে যাদের, তারা কিন্তু কাবাডি খেলোয়াড় হিসাবে রিক্রুট হয়েছিল। তার কারণটা হচ্ছে যে এই আন্ত ইস্পাত যে কাবাডি প্রতিযোগিতাগুলো হতো তাতে ক্রমশ আকর্ষণ বাড়তে, যেমন আমরা জানি ফুটবল খেলে চাকরি পায়, ক্রিকেট খেলে চাকরি পায়, তেমনি একটা সময় কাবাডি খেলোয়াড়রা দুর্গাপুরের কারখানায় চাকরি পেত, তাই তো? পরবর্তী ক্ষেত্রে এই যে কাবাডি অ্যাসোসিয়েশন হওয়ার আগে আমি তোমার বলছি যে কাবাডির যারা অফিসিয়ালস, যারা বিভিন্ন খেলা পরিচালনা করেন, বা কাবাডি কোচ, এটাও তো দুর্গাপুর থেকে কাবাডির কোচ অনেক বেরিয়েছে নাকি? 4টে মতন বেরিয়েছে। হ্যাঁ, 4টে মতন বেরিয়েছে। মানে দুর্গাপুরে মুস্তফা হোসেন বালমিয়া কোচ, এবং একেফআই অফিসিয়াল, এবং বৈশিবাগ স্টেট অফিসিয়াল, দুলাচন্দ্র বিশ্বাস একেফআই অফিসিয়াল, এবং অজিত ধর একেফআই অফিসিয়াল এবং কোচ স্টেট লেভেলে। মানে সর্বভারতীয় অফিসিয়াল আমাদের দুর্গাপুর থেকে আছে বেশ কয়েকজন। হ্যাঁ, পার্থ ব্যানার্জি ছিল, তারা অ্যাক্টিভ আছেন এখন? কাজ এখনো 2-1 আছে, 2জন নেই। আর কোচও অ্যাক্টিভে আছে। দুর্গাপুর থেকে কোচ বেরিয়েছে? মুস্তফা হোসেন বালমিয়া অ্যাক্টিভ কোচ। সুশীল পাঠক দুর্গাপুর থেকে? হ্যাঁ, সুশীল পাঠক, এনআর ঘোষের সঙ্গে সুশীল পাঠক এবং আরও কেটি দত্ত, মিন্টু নাগ, এবং আরও সমীর দাস, এরা সব ছিল। এরা কোচ হিসাবে কাজ করছে না? হ্যাঁ, বর্ধমান ডিস্ট্রিক্টে সুশীল পাঠক বিশাল কাজ করছে, এবং এই সামনে জানুয়ারি মাসে ইন্টার ডিস্ট্রিক্ট হলো, ইন্টার ডিস্ট্রিক্টে উনি ছিলেন, এবং উনি এই বয়সেও উনি সক্রিয়ভাবে মানে অ্যাকোমোডেশন এবং খাওয়া দাওয়ার পরিবেশনায় উনি ওখানে ছিলেন। উনি খুবই আপ্লুত যে আমরা এখনও কাবাডি আছি। আমার বয়স 62 বছর বয়সে যে আমি কাবাডিকে ধরে রেখেছি। মানে সুশীল পাঠককে সেই হিসাবে কাবাডি সংগঠক হিসাবে অবিভক্ত বর্ধমান জেলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাবাডি সংগঠন। আমার কনিষ্ক মাঠে কাবাডি ক্যাম্প হতো, তখন রীতিমতো এসডিও সাহেবের মাধ্যমে প্রশাসনিক স্তরে ক্যাম্প হতো। উনি এসেছিলেন, তখন নামটা এখন মনে হচ্ছে না, উনি এসেছিলেন, উনি ক্যাম্প করেছেন, বছরে 2বার ক্যাম্প করতেন। সেই ক্যাম্পে সুশীল পাঠক ক্যাম্প করতো
আচ্ছা আচ্ছা। কোচ হিসেবে থাকতো। একটা কথা জিজ্ঞেস করি তোমাকে, যে এগুলো তো আমরা একটু পুরনো কথা আলোচনা করলাম, দুর্গাপুরে এখন কাবাডি ক্লাব বলে কটা আছে? মানে নিজেদের মধ্যে কি প্রতিযোগিতা হয় কাবাডি ক্লাবের, যে 4-5টা ক্লাব, যে লিগ হয় না, ফুটবল লিগ হয়, ক্রিকেট লিগ হয়, তেমনি কাবাডি নিয়মিত লিগ কিছু আছে? হ্যাঁ, কাবাডি আমার দুর্গাপুর সাব ডিভিশন 35টা ক্লাব নিয়ে, ছেলেদের 35টা ক্লাব নিয়ে, 35টা? হ্যাঁ 35টা ক্লাব নিয়ে ক্লাব টুর্নামেন্ট করে, এবং মেয়েদের 8টা। আর একটা আমাদের একটা খুব দেখুন, এটা খুব কম ব্যাপার নয় যে দুর্গাপুর মহকুমায় 35টা কাবাডি ক্লাব আছে যারা প্রতিযোগিতা হয়। আমরা বলছি একটা ছবি দেখে নিই যে কাবাডি প্রতিযোগিতায় যে কীরকম সমস্ত আমাদের ছেলেরা খেলছেন, আমাদের কাছে দেখে একটা ছবি আমরা যদি দেখতে পারি আপনাদের দেখাবো। যে এই দেখুন আমাদের, এই তোমাদের কাবাডি, হ্যাঁ, তো এই আমাদের কাবাডি, এটা খুব আনন্দের ব্যাপার যে দুর্গাপুরে 35টা ক্লাব আছে যেখানে ছেলেরা খেলছে। আমাদের এই মুহূর্তে দুর্গাপুরে 35টা ফুটবল ক্লাব বা 35টা ক্রিকেট ক্লাব আছে কিনা আমি জানি না, কারণ ফুটবলের 3টে লিগ আছে, একটা আন্ডার 15 তার মধ্যে, সব মিলিয়ে 35টা ক্লাব হয়তো নয়। সেক্ষেত্রে তো অনেক। আর তুমি কি বললে মেয়েদের ক্লাব আছে? 8টা কি 10টা। আচ্ছা, মানে মেয়েরা উৎসাহী হচ্ছে? না, অনেক উৎসাহী মেয়েরা আমাদের এখন কাবাডি এমন। এটা তো মেয়েদের একটা চলছে, মেয়েদের খেলা চলছে, তো এটা একটা অত্যন্ত আনন্দ ব্যাপার। আমি জানি না যারা ফুটবল উৎসাহী তারা, দুর্গাপুরে কি 8টা মেয়েদের ফুটবল ক্লাব আছে? দুর্গাপুরে সিএসআর ক্লাব, সিএসআর একটা খেলা হয়, সেই ক্লাব, সেইখানে 25টা থেকে 30টা ছেলেদের খেলা হয়। এবং রীতিমতো এই যে এটা সিএসআরের খেলা, সিএসআরের খেলায় 25টা থেকে 30টা ক্লাবকে নিতে পারছে না, আরও ক্লাব চাইছে। আমরাই গ্রামে এখন প্রায় 15 থেকে 20টা ক্লাব খেলোয়াড় আছে, মানে ক্লাব আছে, তারা বিভিন্ন নাম দিয়ে খেলে। আমাদের একটা গ্রামে, আমরাই গ্রাম মানে দুর্গাপুর একদম টাউনশিপের সংলগ্ন, একটা গ্রামে এত খেলোয়াড়, এটা তার মানে আমরা এটা বলতে পারি যে দুর্গাপুর বা পশ্চিম বর্ধমান, আমরা একটা জায়গা থেকে আমরা ঠিক করি দুর্গাপুরে আমরাই গ্রাম থেকে আমরা 4টে ক্লাবকে নিই। আমলোকা আছে, তারপরে পটসাওড়া আছে, ইছাপুর আছে, তারপরে রানীগঞ্জ আছে, সমস্ত জায়গা থেকে নিয়ে আমরা এই 25টা। তুমি কনিষ্ক কাবাডি ক্লাব আছে। না, প্রিয় দর্শকরা, আমরা আজকে, আপনারা এখন দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলে বিশেষ সান্ধ্যকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। আজকে আমরা আলোচনা করছি দেশজ ক্রীড়া কাবাডি নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন পশ্চিম বর্ধমান জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক আশিস কুমার সেন। আশিস আমাদের কতগুলো চমৎকার তথ্য দিয়েছে, যেটা খুব আমাদের কাছে আনন্দের বলবো, যে দুর্গাপুরে কাবাডি খেলা যথেষ্ট জনপ্রিয়, এবং 15টা ক্লাব আছে ছেলেদের যারা নিয়মিত খেলে। দুর্গাপুরে 15টা ফুটবল ক্লাব আছে কিনা আমাদের সন্দেহ, বা ক্রিকেট ক্লাব 15টা আছে কিনা জানি না। অর্থাৎ আমরা যে বলি যে শুধু ক্রিকেট নিয়ে মানুষ রয়েছে তা না। একটা কথা দর্শকরা জানেন, সেটা আমি আশিসের কাছে আরও শুনবো, যে অশোক বোধহয় সম্ভবত এই একটা খেলা, খোখো খেলাও আছে অবশ্য বলতে পারো, কিন্তু যে দেশজ একটা খেলা, যাতে সেই হিসাবে যন্ত্রপাতি বা কিটস এটা ওটা সেটা তো দরকার হয় না। না, দরকার হয় না, কিন্তু এখন আধুনিক খেলা এসছে সিনথেটিক ম্যাটে না খেললে ছেলেরা খেলতে পারে না। কেন আজকে আমাদের দুর্গাপুর থেকে অনেক ছেলে মেয়ে ভালো খেলছে, কিন্তু যখন দেখা যাচ্ছে সিনথেটিক ম্যাটে যাচ্ছে। আমি 2024-এ জেলা নকআউট এবং পশ্চিম বর্ধমান চ্যাম্পিয়ন হয়েছে। কলকাতায় গিয়ে আমার ছেলেমেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে, কলকাতাকে টক্কর দিয়ে পশ্চিম বর্ধমান মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে, জুনিয়র ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছে, সিনিয়ররা কোয়ার্টার ফাইনালে হেরে গেছে। একটা বলছি যে ধরো এখন খরচা বেড়েছে, কেন ট্র্যাক এসছে, জুতো এসছে, তারপরে নিকাপ ফিকাপ সবই ছিল। সবচেয়ে বড় কথা এখন খেলাটা আরও আধুনিক হয়েছে, প্রো কাবাডি দেখে খেলাটাকে আরও জনপ্রিয়তা এনেছে। কিন্তু খেলা বেড়েছে, কিন্তু খেলা আসছে, কিন্তু আমরা কর্মকর্তারা খেলা করাতে পারছি না, ডিউ টু ফাইন্যান্সিয়াল এবং ডিউ টু বিভিন্ন রকম যে সহযোগিতাকে। এখনকার খেলোয়াড়রা
আগেকার আমরা যখন খেলতাম আমরা নিজের পয়সা দিয়ে খেলতাম এবং আমরা নিজের বাবার কাছ থেকে চুরি করে আমরা জুতো জামা প্যান্ট কিনতাম। এখন কিন্তু খেলোয়াড়রা খেলতে গেলেই আগে ট্র্যাকস্যুট অথবা জার্সি প্যান্ট পেয়ে যায়। এই যে সিএসআর 30টা ছেলেদেরকে দুবার করে এবছর ট্র্যাকস্যুট এই জামা প্যান্ট দিয়েছে এবং উইনার্সের রানার্সের ট্র্যাকস্যুট দিয়েছে। এত জামা প্যান্ট দিয়েছে, এখনকার ছেলেমেয়েদের ওই জামা প্যান্ট ওই গেঞ্জি পরে সব জায়গায় চাষ করছে বা করতে যাচ্ছে। দুর্গাপুর কাবাডির প্রচার হচ্ছে এইভাবে কাবাডিকে। এটা আজকে আমরা একসময় দুর্গাপুর সাব ডিভিশন 2012 থেকে 18 অবধি আমরা পরিচালনা করেছি। এখন সেটা পরিচালনা করে এসটি সংস্থা, তারা আমাদেরকেই অফিসিয়াল হিসেবে নেয়, আমরা অফিসিয়ালিং করি। আমরা অফিসিয়াল প্রায় 20টা থেকে 22টা আমাদের যা অফিসিয়াল স্ট্রাকচার। আমার স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে অফিসিয়াল আছে প্রায় 40টার কাছাকাছি। আচ্ছা, হ্যাঁ, 40টা অফিসিয়ালকে। এই জন্য আমরা কলকাতায় যদি আমাদের ডাকে, শুধু আমাকেই ডাকলে স্টেট লেভেল, আমি ভালো অফিসিয়াল বা আরও দুজনকে আমরা জন্য স্টেট লেভেলে যেতে পারি না। আমি একা যাব, আর কেউ যাবে না। এই জন্য আমরা দুর্গাপুরে যেসব খেলা সমস্ত খেলা, এই যে সামনে কার্নিভাল হলো, স্পোর্টস কার্নিভালে দুর্গাপুরের অফিসিয়াল এবং আমরা ওখানে নিয়ম করেছিলাম যে দুর্গাপুরকে বাঁচিয়ে রাখার জন্য স্টিল প্ল্যান্টের যে নিয়ম, 2টো করে প্লেয়ার খেলতে হবে লোকাল এবং 5টা প্লেয়ার বাইরে নিতে পারবে, টোটাল 7টা হলো, এবং আরও 5টা যেটা থাকবে সেটা লোকাল থাকতে হবে। কিন্তু মাঠে খেলতে গেলে 2টো লোকাল প্লেয়ার রাখতে হবে। এই নিয়মে আমরা টিম নিতে পারছিলাম না, কিন্তু আমাদের টিম বেঁধে দিয়েছিল 10টা বেশি নিতে পারবো না। এবং দেখুন দুর্গাপুরে 10টা 20টা ছেলে মেয়েকে নিয়েছি এবং বাইরে থেকেও মেয়ে এসেছিলো। আমরা সারা পশ্চিমবাংলার মেয়েরা এখানে যোগাযোগ করেছিল এবং আরও বেশি যোগাযোগ করবে বলেছিল, কিন্তু আমরা সেটাকে একটু চেপে রেখে আমরা লোকালকে যাতে চান্স পাই সেই জন্য চেষ্টা করি। এটা একটা চমৎকার, আমি বলবো কাবাডি অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আমাদের এখন যেমন ক্রিকেটের খুব বিখ্যাত খেলা IPL হয়, সেখানে যেমন নির্দিষ্ট করে দেওয়া আছে যে বিদেশি খেলোয়াড় 4 জন বেশি নেওয়া যাবে না। এখানে আমাদের দুর্গাপুরে স্থানীয়ভাবে যখন স্পোর্টস কার্নিভাল হলো, কাবাডি অ্যাসোসিয়েশনে আশিসের কাছে যা খবর পেলাম, আর সেখানে বলা হচ্ছে যে টিমের মধ্যে দুর্গাপুরের খেলোয়াড় নিতেই হবে। এটা একটা অত্যন্ত জরুরি ব্যাপার। কিন্তু আমি বলছি যে ধরো, এবং ওখানে ছিল দুর্গাপুরে যেসব রেজিস্ট্রেশন আমার সাব ডিভিশনের মধ্যে রেজিস্ট্রেশন, সেই সব ছাড়া অনেক আমাদের অনেক রেজিস্ট্রেশন নয়, তাদেরকে আমরা নিতে পারিনি, নিইনি। কেননা আমার দুর্গাপুরে ইউনিটে থাকবে, তারা খেলতে হবে না, আমি অন্যজনকে নিয়ে নিলে মুশকিল হয়ে যাবে, মারপিট লেগে যাবে। সেই জন্য আমার অ্যাসোসিয়েশনে যারা দুর্গাপুর ইউনিটের রেজিস্ট্রেশন, পাণ্ডবেশ্বর আমার 5টা ইউনিটে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং ওই প্লেয়াররা 2টো করে 3টে করে বিভিন্ন নামে খেলতে হবে। কিন্তু তুমি বাইরে নামে খেলতে পারো, কিন্তু খেলতে হবে। এর একটা রুল করেছি, দুর্গাপুরের ইউনিটের নামে খেলতে হবে। আমরা কাবাডি অ্যাসোসিয়েশনের নামে খেলবো, 2টো প্লেয়ার রাখবো, বাইরে 5টা নেব। এই জন্য আমরা পিএসপি পরিবার, ওরা ভালো টিম করে। পিএসপি পরিবার কাবাডির জন্য বহু সহযোগিতা করে এবং কাবাডির একটা টিম আছে। আমরা এই গ্রামের ছেলেরা খেলে, তারা যেহেতু পিএসপি পরিবার আমার দুর্গাপুর স্টেট ইউনিটের নিয়মে রেজিস্টার নয়, সেই জন্য আমরা পিএসপি পরিবারকে না নিয়ে পিএসপি পরিবারের ছেলেগুলোকে আমরাই একটা ক্লাব আছে, ওরা পিএসপি পরিবারই থাকে, সেই ওরা ওই টিমের নামে খেললো, কোনো দ্বিধা নেই, কোনো অসুবিধা নেই। একটা কথা প্রিয় দর্শকদের বলি, আমাদের অনুষ্ঠান আপনারা সরাসরি দেখছেন। যদি কাবাডি খেলা সংক্রান্ত কোনো রকম প্রশ্ন আপনাদের মনে আসে, আমাদের পশ্চিম বর্ধমান জেলার কাবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক আশিস কুমার সেন আজকে অতিথি হিসেবে আছেন। তাকে সরাসরি প্রশ্ন করতে পারেন যদি কাবাডি সম্পর্কে আপনার কোনো কিছু জানার থাকে। আমাদের ফোন নাম্বার আপনারা আমাদের স্ক্রলে দেখতে পাচ্ছেন, সুতরাং আপনারা সরাসরি ফোন করুন, যে কোনো প্রশ্নের উত্তর আশিস আপনাদের দেবে। একটা কথা আশিস তোমায় বলি, দেখো খেলাধুলা ধরন তো অনেক পাল্টে গেছে। এখন খেলার মধ্যে একটা জীবিকার ব্যাপার থাকে, খেলে কি হবে, আমাদের বাড়ির অভিভাবকদের খেলে কি হবে। এখন এই জীবিকা হিসাবে আজকে ফুটবল, ক্রিকেট, এই সমস্ত খেলাতে যারা কথা বলছি, তারা যথেষ্ট উপার্জন করেন। এমনকি দুর্গাপুরও যদি বলো, হয়তো বাইরের কলকাতা বা বিদেশের সঙ্গে তুলনা করতে পারবো না, কিন্তু তাদেরও একটা আছে। কাবাডি খেলোয়াড়রা এখানে যারা আসছেন, খেলছেন, তাদের আর্থিক দিক থেকে তাদের কোনো সুরাহা হচ্ছে?
না, সেটা আমরা দেখি না। বেশিরভাগই গরিব চাষি, ঠেলাওয়ালা, সবজিওয়ালা, স্পন্সরশিপ পাচ্ছ না? স্পন্সরশিপ আমরা পাই না, এবং এবং আমরা অ্যাসোসিয়েশনগত পাচ্ছি না। যেমন আমরা একটা এখন কবাডির অনেক গ্রুপ হয়েছে, IKL, KKL, অমুকএল আছে। এইসবে আমি একটা রেফারেন্স ইউনিট সেক্রেটারি আছি। সেখানে আমি উত্তরপ্রদেশে টিম নিয়ে গেছিলাম, সেই টিমকে দিয়ে দিয়েছিলাম দায়িত্ব যে তোমরা, ওরা স্পন্সরশিপ নিয়ে যা ট্র্যাকস্যুট, জার্সি, প্যান্ট এবং কোচ ম্যানেজারও ট্র্যাকস্যুট, জার্সি দিয়ে ওরা টিম নিয়ে গেছিলো। তো স্পন্সর পায় না, স্পন্সর আমরা যোগাযোগ করতে পারিনি, বা আমাদের পুরনো লোক বলে আমাদের দেয় না, কিন্তু নতুন লোকদের দিচ্ছে, এখন স্পন্সরশিপ পাচ্ছে। এই কালকেই উদ্বোধন হলো, ওই যে কার্নিভাল জাপানি সংস্থা ওদেরকে ম্যাট দিয়েছে, পানাগড় ট্রাফিক পুলিশ ওদেরকে সুন্দর দিয়েছে, মানে গেঞ্জি দিয়েছে, এত সুন্দর, এত কাবাডির মোটা গেঞ্জি, এরকম অনেক দিন পরে দেখলাম কাবাডির মোটা গেঞ্জি। আমরা সেই 80-82 সালে সন্দীপ গোস্বামীর মাধ্যমে আমরা মোটা গেঞ্জি, সাদা, বুকে বুকে আর একটা করে ওই গেঞ্জি পরেছিলাম। দুর্গাপুরে আমার 20 থেকে 25 জন টিম আছে। আমার টিম নিয়ে আমি পরিচালনা করি, এবং আমার পরিচালনার মধ্যে আমি সবাইকে খোলা ছেড়ে দিয়েছি, প্রত্যেকে কাবাডি কর, আমরা কাবাডি করি। কাবাডি নিয়ে কোনো রাজনীতি নয়, কাবাডি নিয়ে কোনো, সবাই আসুন, কাবাডিতে যোগ দিন, কাবাডিকে কীভাবে উন্নতি হবে সেই আহ্বান রাখছি। কাবাডির জন্য আমরা পরিচিত, আজকে যে পরিচিত, যে সম্মান লাভ করেছি। আমি কাবাডি খেলোয়াড়, ছোটো ছিলাম, কাবাডি নিয়ে চাকরি করি, কিন্তু প্রথম দিন থেকে আজ 52 বছর কর্মকর্তা, এটাও একটা কম নয়। দুর্গাপুরে বুকে 52 বছর ধরে আমি কাবাডি, আমার আগের দিন সেক্রেটারি ছিল অজিত ধর, সে জানে, এটা লিখে দিয়েছিল যে আমি ছোটো থেকে কোর্টে চুন দিতাম, সেখান থেকে আজকে আমি এই জায়গায় পৌঁছি। এবং আমি নিজে বড় হয়েও জায়গা থেকেও আমি আমার অর্গজ পার্থ ব্যানার্জিকে ছেড়ে দিয়েছিলাম। পার্থ ব্যানার্জি দুর্গাপুরে সাংগঠনিক ছিল, এবং দুর্গাপুরের কাবাডিকে অনেক জায়গায় নিয়ে গেছিলো। পরম্পরায় পরপর এনআর ঘোষ প্রতিষ্ঠিত এবং করেছিলেন, এবং উৎপত্তিস্থল শুরু করেছিলেন দুর্গাপুর থেকে, বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে। সেখান থেকে আজকে এই জায়গায় পৌঁছেছি। এর মাঝে দীপক চ্যাটার্জি, অদিত ধর, তপন চন্দ্র, দুলাল বিশ্বাস, জয়দেব সরকার, সন্দীপ গোস্বামী, এরা সবাই এসছে, কামরুদ্দিন, সাদেক আলী, সবাই এসছে। খুব স্বাভাবিক, নানাজনের অবদান থাকে, নানাজনের পরিশ্রম থাকে। একটা ব্যাপার তুমি এর মধ্যে উল্লেখ করলে, খুব জরুরি ব্যাপার আমার কাছে মনে হয়েছে। দেখো, আমাদের যখন এই যে হকিতে এক সময় কলকাতাতে হকি, কলকাতা কার দুর্গাপুরে হকি টিম খুব ভালো ছিল, কলকাতাতে খেলতো নিয়মিত, বেটন কাপ ছিল খুব নাম করা। কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে আমাদের হকি অলিম্পিয়ান গুরুবক সিংয়ের মতো খেলোয়াড় আমরা পেয়েছি অলিম্পিক খেলার। কিন্তু হলো কি, ক্রমশ ভারত তো হকির প্রথম থেকে ছিল, বিদেশে বিশেষ করে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, সেখানে কিন্তু ওই অ্যাস্ট্রোটার্ফে খেলা শুরু হলো, মাঠে না। এই অ্যাস্ট্রোটার্ফে খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভারত হঠাৎ করে অনেকটা পিছিয়ে পড়লো, কারণ ভারতে অ্যাস্ট্রোটার্ফ হকি মাঠ খুব কম। কলকাতাতে তো গুরুবক সিং হাঁপিয়ে গেল, তবু একটা অ্যাস্ট্রোটার্ফ করতে পারলো। শুধু আছে। এখন তোমরা যেটা বলছো যে আজকে যে সিনথেটিক ম্যাটের উপর যে খেলা হচ্ছে, এখন তো এরকম একটা খেলা দেখলাম ইরানে খেলা হচ্ছে কাবাডি, অনেকটা দেখে কিরম মনে হচ্ছে না তো, যে ওই বক্সিং থাকে না রিং, সেরকম একটু উঁচু জায়গাতে, মানে মাঠের মধ্যে একটু উঁচু জায়গা করে নিয়ে, তোমাদের তেমনিতে সময় অনেকটা লাগেও, ধরো 12.5 মিটার তো কোটি থাকে লম্বা ছেলেদের, তার সঙ্গে আবার 1 মিটার করে ধরো লবি থাকবে, 2 মিটার 4 মিটার করে ছাড়তে, এই তো থাকে সব মিলিয়ে, এবং গ্যালারি করে সেখানে ওই খেলা হচ্ছে। এখন এই যে অ্যাস্ট্রোটার্ফ বলো বা সিনথেটিক বলো, যেরকম ম্যাট, এটা কি দুর্গাপুরে তোমরা চালু করতে পেরেছো? আমরা চালু করতে চেয়েছিলাম, আমাদের একটা সংস্থা আমাকেও বলেছিলেন যে ওদের CSR থেকে দেবে। আমি অলরেডি স্ট্যাগের মাধ্যমে 3,80,000 টাকায় একটা সিনথেটিক ট্র্যাক ম্যাট কিনতে চেয়েছিলাম, কিন্তু সেই কোম্পানি এখন ইমিডিয়েট বললো যে আমাদের CSR ফান্ড একটু শর্টেজ হচ্ছে, যে আমরা পরের বারে দেখব। এবার জানি না দেবে। আমরা সবাইকেই বলছি, আমরা পশ্চিম বর্ধমান জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা সিনথেটিক ট্র্যাকের কেনার চিন্তাভাবনা করছি। আমরাও অফিসিয়ালরা যেসব রোজগার করি, সেখান থেকেও আমরা কিছু কালেকশান করে বা কালেকশান জমা রেখে আমরা ট্র্যাক না কিনলে ছেলে মেয়েদের উন্নতি হবে না, এবং ছেলেমেয়েরা ভালো জায়গায় যেতে পারবে না।
তাকে আশিস, আমি ম্যাটের দরকার। একটু থামাচ্ছি তোমাকে 1 মিনিট। এই জন্য দেখো, তুমি নিজে একটু আগে বলছিলে পূর্ব বর্ধমান জেলার যে আন্তঃজেলা প্রতিযোগিতা হয়ে গেল কিছুদিন আগে, সেখানে দেখো এই করার জন্য মানে পূর্ব বর্ধমান জেলা, আমাদের পশ্চিম বর্ধমান, আগে পূর্ব বর্ধমান জেলা অমরদের কথা বলছিলে, সুশীল পাঠকদের কথা বলছিলে, সেখানে তারা কাবাডি মাঠ এবং প্রায় কাবাডি স্টেডিয়াম করার জন্য বিভিন্ন সরকারিভাবে কিন্তু নানা ধরনের সাহায্য সহযোগিতা কিন্তু তারা পাচ্ছেন। তোমরা ধরো একটা ম্যাট করার জন্য বা আরেকটু পরিকাঠামোটা ভালো করার জন্য তোমরা কি এখানে সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেছো? না, সেটা করতে পারিনি। তো সেটা একটা চেষ্টা করতে পারো। এমনি যেমন হতে পারে বিভিন্ন কলকারখানা বা নানা ধরনের কাবাডি খেলা ভালোবাসেন লোকেরা অনুদান দিয়েও করে দিতে পারে, কিন্তু সরকারিভাবে যদি একটা চেষ্টা চলে, খুব বেশি টাকা তো না। আমি জানি না অবশ্য তোমাদের একটা মাঠের জন্য কত বড় ম্যাট কি দাম হতে পারে। 180 পিস লাগবে, প্রায় 3,40,000 টাকা লাগবে, মানে 4-5 লাখ টাকার। হ্যাঁ, সেটা বিভিন্ন সরকারি সংস্থা তারা তো নানা রকমের নানা জায়গায় সাহায্য করেন না। তো সেটাকে একটা যদি চেষ্টা করা যায় দুর্গাপুরে, তোমরা যদি করো, চেষ্টা আমি করছি, আমার মনে হয় সেরকম ভাবে একটা ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করছি, এটা যোগাযোগ করলে কিন্তু এটা সম্ভব আমার মনে হচ্ছে। কারণ এই জিনিস এইভাবে ধরো আমাদের দুর্গাপুরে ক্রিকেট, তারা কিন্তু একটা ইনডোর প্র্যাকটিস বানিয়ে ফেলেছে, পিচ, দেখেছো কিনা জানি না, যেটা আমরা শিবনাথের সঙ্গে একদিন কথা বলছিলাম এখানে। তো এটা হচ্ছে যে আরেকটু না জোর কদমে যদি নেমে পড়লে আমার মনে হয় যে এটা যদি দেখো যদি হয়ে যেতে, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা পশ্চিম বর্ধমানে আরেকটা কথা তুমি বলবে। দেখো, আমাদের দর্শকেরা হয়তো অনেকে জানেন, এখন ভারতবর্ষে প্রো কাবাডি লিগ বলে চালু আছে, খুব জনপ্রিয় হয়েছে, এবং ভাবলে আশ্চর্য, এখন কাবাডি খেলোয়াড়দের নিলাম হয়, যেমন IPL এর নিলাম হয়, সে কাবাডি খেলোয়াড় নিলামে কারো কারো দর 1 কোটি ছাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ কাবাডি একটি ছেলের বা মেয়ের জীবিকারও সংস্থান করে দিতে পারে। এখন এইটাকে করার জন্য একটা সময় ছিল, বলি 1996 সালে দুর্গাপুরের বুকে অপর্ণা মিশ্র, উনি এলা স্টিল প্ল্যান্টের বাবা চাকরি করতেন, ওই মেয়ে আমাদের 96 সালে ন্যাশনাল করে এলো। তারপরেই উনি এই RPF-এ যোগাযোগ করে, সাফিয়া খাতুন ন্যাশনাল করে এলো 96 সালে, একই সঙ্গে তারা সাউথ ইস্টার্ন রেলে চাকরি পেল। অনেক মেয়ে চাকরি পেয়েছে। আবার কুইলিকা ব্যানার্জি ন্যাশনাল করেছে, কিন্তু এখনও চাকরি বাকরি পায়নি। ইদানিং শুনছি সেন্ট্রাল স্কুলে একটা সামান্য মাইনে প্রাইভেটে মতন রেখে ওকে চাকরি করছে। তো চাকরি অনেকে পাচ্ছে, অনেকে পাচ্ছে না। চাকরি তো আমাদের হাত নেই। ন্যাশনাল করে আসলে আগে আমরা সরকারের কাছে আবেদন রাখবো, এবং এটা লিখেছে কিছুদিন যে সন্তোষ ট্রফি জিতলে যেমন তারা চাকরি পাবে, তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন এবং সরকারের কাছে আবেদন যেসব ছেলেমেয়েরা ন্যাশনাল করে আসবে তারা অন্তত সিভিক ভলেন্টিয়ার্স পাক, অথবা যে কোনো সরকারি একটা চাকরি ব্যবস্থা করা হোক। এই আবেদনটা পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক হিসাবে আমি আবেদন রাখছি সরকারি আপনাদের মাধ্যমে। আমাদের চ্যানেলের তরফ থেকে তো আমরা এটা চাইবো, আমরা কিন্তু এই আবেদনটা তুমি জানো, এইখানে মুখে এই আবেদন করলে না কাজ হয় না। এটা একটা কার্যকরী ভূমিকা নিতে হয়, দৌড়ি করতে হয়, একটু ধরাধরি করতে হয়, কোথায় যে বলবো, কাকে বলবো, কাকে ধরে বলবো। এখন এগুলো বাস্তবটাই। হ্যাঁ, বাস্তবটা আপনি ঠিক বলেছেন, কিন্তু অনেক ছেলেমেয়ে, 2জন ছেলেমেয়ে আছে যে তাদের সরকারি সাহায্য পাবে, সে নিয়ে আমার জুতো খুলে গেছে। আমি সেক্রেটারি হিসেবে 2জনকে নিয়ে গেছি, কুইলিকা ব্যানার্জি, সাফিয়া খাতুন মানকরের। ওদের এই যে টাকা পায় না ন্যাশনাল প্লেয়ার হলে, ওরা 2016-17 সালে 12 সালে ন্যাশনাল প্লেয়ার, সেই প্লেয়ারগুলোকে সরকারি সার্কুলার দিয়েছে, কিন্তু অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমি তো যেতে পারবো না, অ্যাসোসিয়েশনের মাধ্যমে যাচ্ছি। তো কাগজপত্র এখানে যান, ওই খাদ্য দপ্তরে যান, ওই শিক্ষা দপ্তরে যান, এই করে করে আমরা সবাই থেকে গেল, এবং গরম মহিলা তাদের বিয়ে হয়ে গেছে। এটা তো ধরো সাধারণভাবে আমাদের দেশে চাকরি বাকরি তো এরকম খুব সহজ প্রাপ্য নয়। হ্যাঁ, অনেক রকম শিক্ষা দীক্ষা বা পেটা ওটা পাস করার পরও চাকরি পাচ্ছে না। সেটা তো একটা নানা রকম অসুবিধা সাধারণভাবেই একটা আছে। তার মধ্যে খেলোয়াড়দের চাকরি যে কোম্পানি দেবে, সে কোম্পানি বলবে আমার কী লাভ, আমি খেলোয়াড়কে চাকরি দিয়ে আমার কী লাভ। এটা হতে পারে, কারণ আমি বলতে পারি না নিন, ওরা কেন নেবো, কি কাজ করবে কারখানায় তো বা অফিসে। তো
তো এগুলো কিছু কিছু অসুবিধা। কিন্তু আমি বলছি যে তোমরা সংগঠক হিসাবে যদি এটাকে একটা সরকারের উপর নানা সময় সরকারের বিভিন্ন মহল আছে সেখানে 2000 সালে যখন 2022-23-এ কন্ট্রাক্টর ইউনিয়ন দুর্গাপুর স্টিল প্ল্যান্টে নিয়োগ পদ্ধতি ছিল, যেহেতু আমরা এই গ্রামের ছেলেমেয়েরা এবং আমি ওখানে যখন তারা ছিল তাদের কাছে আবেদন রেখেছিলাম যে কাবাডি প্লেয়ার হিসেবে তারা কন্ট্রাক্টর চলে তাদেরকে নিয়োগ করা হোক, যে আমরা যেন রেকমেন্ড করে দেবো সেই রেকমেন্ডের প্লেয়ারকে নেওয়া হোক। কিন্তু আজও অবধি নেওয়া হয়নি, কেন সেই খেলোয়াড়টা যদি এটা দুটো পয়সা রোজগার করতে পারে সে আরও আমাকে সাপোর্ট দেবে এবং আরও নেবে। এখন কোনো কিছু বলতে গেলেই অনেকেই বলে কী খেলা করে কী করব, কিন্তু যখন জামা প্যান্ট দেওয়া হয় বা অন্য খেলা হয়, যেমন এই যে আমাদের কার্নিভাল করলাম, কার্নিভালে যে কী অবস্থা, মানে রাত দিন দুটো অবধি আমাকে জাগতে হয়েছে যাতে কাকে নেব কাকে নেব না। ও বলছে আমাকে নেবেন না কেন, আমি কি করলাম, ও বলছে আমাকে কেন। এইভাবে আমার সঙ্গে সহযোগিতায় সন্দীপ গোস্বামী ছিল, তিনি সমস্ত কিছু ট্যাকেল করে যেভাবে সুন্দর পরিস্থিতিভাবে এনেছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ আমার জেলা। এবং ওরা ভয় ছিল যে কার্নিভালে যে কাবাডি একটা উচ্ছৃঙ্খল খেলা হয়, উত্তেজনার মাধ্যমে উচ্ছৃঙ্খল হয়ে যায়। তা আমরা ওখানে আবেদন রেখেছিলাম যে দুর্গাপুরের কার্নিভাল এত বড় কার্নিভাল হচ্ছে, সেখানে কোনো রকম উচ্ছৃঙ্খল বরদাস্ত করব না, এবং যাতে কোনো রকম এত বড় প্রতিষ্ঠানটার বদনাম যাতে না হয় সেইভাবে আবেদন রেখেছিলাম প্রত্যেক প্লেয়ারের কাছে। আপনারা আসুন, ভুল ত্রুটি হতে পারে বা হবে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া কোনো কিছু নিয়েই আপনারা কোনো কিছু কাবাডির প্লেয়াররা অন্তত যেন না করে। কিন্তু সমস্ত প্লেয়ার এবং কর্মকর্তা এবং সবাই সেই সুরে সাড়া দিয়ে এত সুন্দরভাবে অনুষ্ঠানটাকে সুন্দর করেছেন এবং আমরাও সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি। দুর্গাপুরের বুকে এত বড় কার্নিভাল খুব কম দেখা যায়। যে দুর্গাপুরে আমি এটা 2 বছর আগে থেকে চেষ্টা করছিলাম, যে যখন ক্রিকেট নিয়ে হলো তখন আমি কার্নিভালে আমাকে ডেকেছিল, আমি বলেছিলাম যে কাবাডি নিয়ে হোক, আমি কাবাডি প্লেয়ার যেহেতু আমার, তো যাই হোক এটা কাবাডি হলো এবং আমি সঙ্গে সঙ্গেই দৌড়ালাম যে কার্নিভাল যাতে কাবাডি ঢোকে। এবং আমরা আমির মাধ্যমে কাবাডি, খোখো, ব্যাডমিন্টন, টেবিল টেনিস সবাইকে ডেকে আমরা সবাই মিলে নিয়ে গিয়ে আমরা যাতে 4টে সংস্থা আমরা ঢুকেছিলাম। আমার হকিকেও বলেছিল, হকি এখানে সেরকম নেই বলে এখন করতে পারলো না, করবো পরে বলেছিল করবো, তখন অলরেডি টিম হকি ছিল, টাউন ক্লাবে হকি ছিল, হ্যাঁ স্বপন ব্যানার্জি আছে, স্বপন ব্যানার্জি এখনো কলকাতা লিগে হকি নিয়ে আছে, আমাদের ডিএসপি দল খেলেছে একটা সময়। টাউন ক্লাবে হকি বিরাট, ওই যে বিপুলদা ছিল, তাপুদা ছিল, সব তো হকি নিয়ে। একটা কথা হচ্ছে আশিস, ব্যাপারটা হচ্ছে দেখো তুমি যেটা বললে আমার অভিজ্ঞতা তাই, প্রথম প্রশ্নই হয় খেলে কি হবে, ওই একটু গেল টালো বিকালের দিকে দৌড়াদৌড়ি করলেও ঠিক আছে, খেলে কি হবে, তার তো পেটে ভাত পাবে না। সুতরাং এই জায়গাটাকে দেখতেই হবে। আজকে আশ্চর্য লাগে জানেন, তাদেরকে ন্যাশনালে চান্স দেবো বা ডিস্ট্রিক্টে চান্স দিয়েছি, স্যার আজকে আমার রাজমিস্ত্রি কাজ আছে, কাজটা কামাই করে তারা আসে, এত দুঃখ লাগে কি বলবো। আমার দিক থেকে আমাকে বলতে হয় যে না কালকে আসতে হবে। 3 দিন ক্যাম্প করেছি, 3 দিনের মধ্যে একদিনও ক্যাম্প করলে অ্যাটেন্ড না করলে আমি তাকে চান্স দিতে পারি না। তারা একবেলা কাজ করে, ইয়াদ আলী সে একটা কন্ট্রাক্টর আছে, কাজ করে, সে ভালো র্যাঙ্কিং প্লেয়ার। এবং আমরা গ্রামে বেশিরভাগই প্লেয়ার সবাই রাজমিস্ত্রি, যোগান বা বিভিন্ন কারখানায় কাজ করে, তাদের কোনো অনেক কষ্ট করে ছেড়ে 1 দিন 2 দিন ছেড়ে আসতে পারে, কিন্তু সারা বছর কী করে তারা বলে তো কাজ দিন, আমরা এখানে প্রতিদিন প্র্যাকটিস করবো এবং পশ্চিম বর্ধমানকে চ্যাম্পিয়ন কোথায় নিয়ে যাবো জানেন। এটা তো সেই একই কথা বলছি, এটা ঠিকই বলেছো। এখন খেলা, আমার তো পেটের ভাত যদি না জোটে তো আমি খেলে কোথায় যাব, হ্যাঁ সেটুকু নিশ্চয়তা তো চাইবেই। এবং সেখানে এখন আমাদের ভারতবর্ষে, আমাদের দেশেই যদি এখন একজন কাবাডি খেলোয়াড়ের বাজার দর 1 কোটি টাকার ওপরে ওঠে, এই প্রো লিগে চলছে, অন্তত দুর্গাপুরে খেলে মাসে 10,000 টাকা পাবে, এরকম যদি ব্যবস্থাটা হয়ে যায়। প্রো কাবাডি বাংলার শুধু শ্যাম বোধহয় প্রো কাবাডিতে ছিল, আর একজন স্বপন বলে কি নাম ছিল, ও ছিল, 2টো প্লেয়ার কি 3টে প্লেয়ার ইয়েতে উঠেছে। আচ্ছা এই কথাটা দুর্গাপুরে সবচেয়ে যখন তপন মাল, ওর মতন খেলোয়াড় দুর্গাপুরে এখন কম দেখা যায়।
13-14 বার ন্যাশনাল করেছে। ও যে খেলোয়াড়, ওর বাড়ির 7জন মেম্বার, 6জন কাবাডি প্লেয়ার, 6জন ওই তপন মাল শুধু আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কাজ করে, কিন্তু আপনি ভালো করেই জানেন তপন মালকে। সেই তপন মাল 6জন ভাই এরকম প্রতিষ্ঠিত বলে তাই আজকে করছে। কিন্তু আজকে কোথায় প্লেয়ার আছে, কিন্তু চাকরি নেই বলে আজকে আমাদের প্লেয়াররা হারিয়ে যাচ্ছে, এবং আমরা কর্মকর্তারাও কালের বসে আমরাও হারিয়ে যাব, কেননা প্লেয়ার না থাকলে। না না, এরকম হতাশ হওয়ার কোনো কারণ সত্যি নেই, কেননা এত কিছুর মধ্যেও যেখানে তুমি যে খবর জানালে যে দুর্গাপুরে এতগুলো কাবাডি ক্লাব আছে, ভাবা যায় না। দুর্গাপুরে এতগুলো ফুটবল ক্লাব নেই, দুর্গাপুরে এতগুলো ক্রিকেট ক্লাব নেই, দুর্গাপুরে এতগুলো অ্যাথলেটিক ক্লাব নেই। সুতরাং আসার এত হতাশ হওয়ার আশিস কিছু নেই। আমি চ্যানেলের তরফ থেকে ব্যক্তিগতভাবে দুর্গাপুরে একজন প্রবীণ ক্রীড়াপ্রেমী মানুষ হিসাবে সবার কাছে যেটা আমি আবেদন করছি যে কাবাডি খেলাটাকে একটু উৎসাহিত করুন। কাবাডি যারা খেলছে নানাভাবে তাদেরকে কিছু না কিছু সাহায্য করা যায় কিনা, মাঠ একটু ভালো মাঠ করা যায় কিনা, আধুনিক পরিকাঠামোটাকে দেওয়া যায় কিনা, এইগুলো যদি করা যায় তো এই যে কাবাডি খেলোয়াড়রা খেলবে তাদের খেলা ছাড়া কিছু দৈহিক ব্যায়াম ইত্যাদির ব্যবস্থা থাকে, তার জন্য কিছু ব্যবস্থা করতে হয়। এইগুলোতে আপনারা একটু এগিয়ে আসুন, তাহলে আমার মনে হয় যে এরকম একটা দেশজ খেলার প্রতি আমরা সত্যি আমরা সুবিবেচনা করছি। আমরা আশা করছি যে আমাদের দর্শকেরা এবং দর্শকদের সঙ্গে যাদের যোগাযোগ আছে, কিন্তু একই সঙ্গে এইটা সংগঠক হিসাবে কিন্তু তোমার দায়িত্ব আশিস, তুমি বা তোমরা যারা আছো সরকারি বিভিন্ন মহলে যোগাযোগ করো, যারা আছেন সরকারের বিভিন্ন জায়গাতে, আমাদের এখানে মহকুমা শাসক হোক বা এডিডিএ চেয়ারম্যান হোক বা ডিএমসি চেয়ারম্যান হোক বা অন্যান্য যারা আছেন বিভিন্ন জায়গাতে, তাদের সঙ্গে যোগাযোগ কথাবার্তা ভালো করে বসে আলোচনা করে তাদের মাধ্যমে কিছু অনুদান এরভাবে পাওয়া যায় কিনা যাতে তোমরা একদম আধুনিক পরিকাঠামো ছেলে মেয়েদের দিতে পারো। একটা কথা বলছি, তুমি জিজ্ঞেস করছিলে যে ধরো ভারতবর্ষে দেখো প্রো লিগে বাংলা 2-3জন খেলেছে, এমনিতে সাধারণভাবে যদি আমাদের ভারতে যে আন্তঃরাজ্য কাবাডি প্রতিযোগিতাটা হয় সেক্ষেত্রে সেখানে পশ্চিমবঙ্গের কি অবস্থা? পশ্চিমবঙ্গের অবস্থা এখন মান নেমে যাচ্ছে, এখন কোনো সময় লাস্টে যাচ্ছে, কোনো সময় থার্ডে যাচ্ছে। এক সময় বাংলায় চ্যাম্পিয়ন হতো, বাংলায় সব কিছু দিশা দেখাতো। কাবাডি খেলা সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মান এখন খুব খারাপ। হ্যাঁ, খারাপ অবস্থা। এটা কি মানে কোচের অভাব না? বিভিন্ন আজকে কাবাডিটা একটা অল ইন্ডিয়া বেসিস একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, পাওয়ার নেওয়া নিয়ে একটা দ্বন্দ্ব চলছে, সেই অভাবে খেলোয়াড়রা বঞ্চিত হচ্ছে, ভালো খেলোয়াড় বঞ্চিত হচ্ছে। এখন দেখো এখন আমাদের পশ্চিমবাংলা হচ্ছে, এখন পাঞ্জাব হরিয়ানা এরা উন্নত করেছে এবং ওখানে স্ট্রাগল আছে, ওখানকার সরকাররা খেলোয়াড়দের মান দিচ্ছে। আজকে আমাদের এখানকার ছেলেমেয়েরা একটা ম্যাট জুতো কিনতে গেলে তাদেরকে চিন্তা ভাবনা করতে হয়। আমি একটা প্লেয়ারকে চান্স দিয়েছিলাম, সেই ছেলেটাকে আমাকে ম্যাট দিতে হয়েছে, আমার ম্যাট ছিল সেই ম্যাটটা ওকে দিতে হয়েছে। স্যার আপনি দিন, আমি আপনাকে ফেরত দিয়ে দেবো। তাহলে বলুন 250 থেকে 300 টাকা বা 550 টাকা দাম, সেই ম্যাটও আমরা কিনে দিতে পারি না। আমাদের তো সংস্থা অনেক কষ্টে চালায়, আমি আমার নিজস্ব পয়সা এবং যেটুকু পাই সেটুকু দিয়ে চলি। আমি একজন রিটায়ারমেন্ট, তার মধ্যে দিয়েও চলছি, যে সংস্থার উন্নতির অবস্থা চেষ্টা করছি, কিন্তু কোনো দিকে একটা কথা তুমি জিজ্ঞেস করি তো, এটা শুনে খারাপ লাগছে যে পশ্চিমবঙ্গে কাবাডির মান অনেকটা নিচে নেমে গেছে, যথোপযুক্ত কোচ নেই বা অন্যান্য পরিকাঠামো নেই, সব আছে, কিন্তু বিভিন্ন একটা দলাদলির ব্যাপার আছে। আমরা সবাই সেটা জানি, আলোচনা করতে চাই না দলাদলির ব্যাপার এখানে। কিন্তু ভারতবর্ষে কাবাডিকে জনপ্রিয় করার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের অচিন্ত সাহা একটা প্রধান উদ্যোগ নিয়েছিলেন। এশিয়াডে কাবাডি উনি এনেছিলেন।
হ্যাঁ, কিন্তু All over. কিন্তু যেমন একজন ডালমিয়া ছিলেন যেমন ক্রিকেটের জন্য, আমার অচিন্ত শাহ এই কাবাডিকে অনেক জায়গায় ভারতবর্ষের জনপ্রিয়তা করার জন্য অচিন্ত শাহ। ভারতের বাইরেও প্রথম যে মানে যখন এশিয়ান ফেডারেশনটা হয় তখন অচিন্তবাবু ছিলেন, মানে বার্মা, নেপাল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান এদের নিয়ে একটা কাবাডি অ্যাসোসিয়েশন। অচিন্ত স্যার আমলে আমি একবার জাপান খেলায়, এখন তো তখন আমার 10 মাঠে জাপান ইন্ডিয়া খেলা ছিল, সেই খেলা অফিসিয়াল করার সুযোগ পেয়েছিলাম। এবং তখনকার দিনে সাদা কালো টিভি ছিল, দুর্গাপুরের কম লোকের কাছে ছিল, সেই সময় সাদা কালো টিভিতে দেখিয়েছিল এবং দুর্গাপুরের লোকেরা খুব আশীর্বাদ ছিল যে আমি একজন দুর্গাপুরের হয়ে এই যে খেলোয়াড়, তখন সাদা অফিসিয়াল ড্রেস ছিল, সেই হিসাবে খেলাচ্ছিলাম। খুব একটা কথা আমরা বলতে পারি তোমাকে আশিস, আমাদের এই যে এক্সপ্রেস নিউজ চ্যানেলের তরফ থেকে তোমাদের এখানে যদি সেরকম বড় টুর্নামেন্ট হয়, যদি আমাদেরকে জানাও, আমন্ত্রণ করো, আমরা সে খেলা প্রচারের জন্য আমাদের চ্যানেলের মাধ্যমে সে খেলা আমরা প্রচার করব। এটা তোমাদের আমি বলেই দিতে পারি এবং সেই সুযোগটা তোমরা নিতে পারো। কিন্তু এই বলছি যে এটা করতে হলে তো তোমাদের যোগাযোগ করতে হবে। এখানে একটা টুর্নামেন্ট হলো, তারা আমাদের কাছে আসলো না, জানালো না, কিছু না, আমন্ত্রণ করলো না, তো তাদের খবর আমরা করবো কি করে? কেউ তো খবরটা তো আমাদের জানাতে হবে। তো আমরা যেমন এক্সপ্রেস নিউজ চ্যানেল থেকে তোমাকে জানিয়ে দিচ্ছি যে তোমাদের কাবাডি যদি সেরকম কোনো অনুষ্ঠান হয় আমাদের আগাম জানাবে এবং যথোপযুক্ত ব্যবস্থা নিলে পরে আমরা তাতে আমি জানাবো এবার থেকে, এটা বলে রাখলাম। এখানে আমরা শুনেছি এদিক ওদিক করে অনেক খেলা হয়, কিন্তু তারা কিন্তু বাকি সমস্ত ব্যাপারে আমন্ত্রণ জানান, কিন্তু আমাদের চ্যানেলকে কিন্তু তখন তারা মনে করেন না যে জানিয়ে এই প্রচারের সুযোগটা নিই। প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমাদের সময় খুব কমে যাচ্ছে। অনেক কথা জানতে ইচ্ছা করে আজকে অনেক কথা আশিসের কাছে জানলামও, এবং একটা অদ্ভুত ব্যাপার চলছে তাহলে, মানে একদিকে আমাদের ছেলে মেয়েরা কাবাডি খেলায় উৎসাহী হচ্ছে, তারা আসছে, এতগুলো ক্লাব, শুধু কাবাডি বেস ক্লাব, মেয়েদেরও এখানে যথেষ্ট পরিমাণ আমাদের ভালো কোচ আছে, আমাদের অফিসিয়ালস বললে যা বুঝি আমরা সেই অফিসিয়ালসরা আছে, সর্বভারতীয় ক্ষেত্রে অফিসিয়ালস আছে। কিন্তু পরিকাঠামোর দিক থেকে, আচ্ছা এই পরিকাঠামোর কথা বলছি, যেমন দুর্গাপুরে তুমি বলছো এই অ্যাস্ট্রোটার্ফ বা সিনথেটিক ম্যাট যেটার কথা বলছো, অন্যান্য কোথায় আছে? কলকাতাতে আছে কাবাডি সিনথেটিক? আমাদের কোনো জায়গায় খেলা যেমন কোল ইন্ডিয়া বা এইসব খেলাগুলো করতে হয় না, আমাদের নেই বলে আমরা কলকাতা থেকে আমাদের মাধ্যমে যোগাযোগ করি, তারা যোগাযোগে করে দিয়ে দেয়। এই যেমন সামনেই জুন জুলাইয়ে সম্ভবত স্কুল ন্যাশনাল হবে আসানসোলে, অলরেডি আমাকে আজ জানুয়ারি মাস থেকে যোগাযোগ করছে যে আপনি আমাদের ম্যাট জোগাড় করে দেবেন কি, পারবেন? তাহলে আমরা আপনাকে ন্যাশনাল খেলা করবো। এই সুযোগটা যদি নাও, যেরকম একটা ন্যাশনাল স্কুল আমরা করব, আসানসোলে যারা কর্মকর্তা আছেন সরকারিভাবে যোগাযোগ করার চেষ্টা করো এখনই। বা আমি তো বলছি যেটা একটা কথা, আমরা সময় হয়ে গেছে, এই কাবাডি প্রচারের দিক থেকে তোমরা কি স্কুলগুলোর সঙ্গে যোগাযোগ করছো? দুর্গাপুরে অনেক কোনো স্কুলে আমরা সমস্ত স্কুলের খেলাগুলো আমরা পরিচালনা করি। স্কুল যে খেলাগুলো হয় স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাধ্যমে, এবং সেন্ট্রাল স্কুলের খেলাগুলো আমরা প্রতি বছর, আজ বিগত 10 বছর ধরে আমরা সেন্ট্রাল স্কুলের খেলা খেলাচ্ছি। এই তো সামনেই বোধ হয় 28-29 সিরিজ সেন্ট্রাল স্কুলের খেলা আছে। আরপিএফ একটা আসানসোল, একটা পানাগড় অথবা মানে অমরাবতীতে হবে। এই খেলা আমরাই করব, আমাদের মাধ্যমেই আমরা অফিসিয়াল সেট করে নিয়েছি, অফিসিয়াল মিটিং করে নিয়েছি, অফিসিয়াল পোস্টিংও আমরা 25 তারিখের পরে। আমাদের আশিস হাতে তো সময় একদম শেষ, আর হাতে একটুও সময় নেই। কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের বলি যে সামনে খুব সম্ভাবনা আছে যে আমাদের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে একটা জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা আছে। নির্ভর করছে কিন্তু আমি বলবো সম্পাদক আশিসের ওপরে, যে আশিস এইখানে শুধু একটা ম্যাট পাওয়া গেল না, সিনথেটিক বা পরিকাঠামো পাওয়া গেল না, এই জন্য যদি আসানসোল থেকে চলে যায় এই জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতা, সেটা কিন্তু খুব দুঃখের হবে। তো আমার মনে হয় যদি ঝাঁপিয়ে পড়ে সরকারি উদ্যোগ নিল করে এটা সম্ভব। আমি কলকাতা থেকে আনিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, এবং ওরা বলেছে
কস্ট লাগবে, তো সেই কস্টটা ওদের এটা যোগাযোগ করতে পারো, আমাদের চ্যানেল তোমাকে ব্যাপারে সাহায্য করবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের আজকে হাতে সময় নেই। আজকে আমাদের অতিথি ছিলেন আশিস সেন, পশ্চিম বর্ধমান কাবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক। আশা করছি আমরা আরও অনেক ভালো ভালো খেলা দেখতে পারবো। আপনাদের মনে করি যে প্রত্যেক বুধবার সন্ধ্যে ঠিক 7টার সময় কিন্তু আপনাদের দরবারে হাজির হব। আগামী বুধবার একটা অন্য অনুষ্ঠান, অন্ধজনে দেহ আলো। আমাদের দুর্গাপুরে মারা যাওয়ার পর চক্ষুদান আন্দোলন কীরকম, কোন পর্যায়ে কী আছে সে ব্যাপারে আমরা আলাপ আলোচনা করবো। আমাদের মধ্যে অতিথি আসবেন কাজল রায়। দেখতে ভুলবেন না কিন্তু, প্রতি বুধবার ঠিক সন্ধ্যে 7টার সময়। আজকে আশিস, অনেক ধন্যবাদ আমাদের আসার জন্য। আমাদের অনুষ্ঠান আজকে শেষ করছি, দর্শকদের শেষ করছি। ভালো থাকুন, আনন্দে থাকুন। হ্যাঁ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।